কল কেটে যায়। ডলার হাসছে, তা দেখে রেগে যাচ্ছে শাওন। কিছু করার নেই, চাইলেও কিছু করতে পারবে না ডলারকে। সকালবেলা, আজ শুক্রবার, কলেজ বন্ধ। রিশা ঘুমিয়ে আছে। ব্রোম ব্রোম বালিশের নিচে থাকা ফোনটা কেঁপে ওঠে। হালকা চোখ খুলে ফোন হাতে নিতেই কিছু ছবি তার ফোনে আসে। ছবিগুলো ভালো করে দেখেই অবাক। নিচে ছোট করে লেখা, এই হলো রাসু, যে কিনা টপ মাফিয়ার লিডার। তার ছবিগুলো তুমি চেয়েছিলে, হয়তো তাকে তুমি কখনো দেখোনি। আজকে দেখেছো। কাজটা যত তাড়াতাড়ি পারো শেষ করার চেষ্টা করো, কারণ ফুল টিম তোমার ওপরে চেয়ে আছে, যারা জানে তুমি কাজটা সম্পূর্ণ করতে পারবে। অবাক হচ্ছে রিশা। এমন একটা মানুষকে আমি কাছে থেকেও চিনতে পারি নাই, আর সে কিনা টপ মাফিয়া লিডার রাসু। কিন্তু আদিবার সাথে তার কিসের সম্পর্ক? অভিনয় সাজিয়ে নিতে হবে। কি রে রিশা, কি ভাবছিস? না মা, কিচ্ছু না। তুমি এখানে কখন আসছো? এই তো এখন, কিন্তু তোকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? ও কই না তো, আমি আবার কিছু চিন্তা করব? ফ্রেশ হয়ে নিচে আয়। তুমি যাও, আমি আসছি। বাইক চালাচ্ছে রাসু। রাস্তা ফাঁকা, বাইকের সামনে নজর তার। বাম পাশে তাকাতেই দেখতে পায় সেদিনের অন্ধ মেয়েটা বসে আছে, হাতে স্টিক। রাসু বাইক থামায়। বাইক থেকে নেমে সে মেয়ের সামনে গিয়ে বলে, রূপা, কেমন আছো? রাসুর কণ্ঠ শুনে কেঁপে ওঠে সেই মেয়েটা। পাগলের মতো চারদিকে হাত দিয়ে ধরার চেষ্টা করে। রাসু মেয়েটার হাত ধরে বলে, সেদিন রাস্তা পার করেছিলাম, আমি সে। রূপা মাথা নাড়ায়। রাসু দেখে রূপার চোখ থেকে পানি পড়ছে। অবাক রাসু রূপার চোখে পানি দেখে। রাসু বলে, আপনি কাঁদছেন কেন? কোনো উত্তর দিতে পারে না রূপা। কি করে উত্তর দেবে সে? সে তো কথা বলতে পারে না, চোখেও দেখতে পায় না। এই মেয়েটার কাছে আসলে নিজেকে খুব আনন্দিত মনে হয়। মনে হয় সে আমার অনেক কাছের একটা মানুষ। আপু, ভিতরে চলো। তোমাকে কতবার বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না। অপরিচিত কেউ কথা বললে তার সামনে বসবে না। রাসু রূপার সামনে বসে থাকায় বাসার ভেতর থেকে 14 বছরের একটা মেয়ে এসে ওপরের কথাগুলো বলে। দুঃখিত আমি। ঠিকই বলেছেন, অপরিচিত কারোর সাথে কথা বলা ঠিক না। ভেতরে নিয়ে যান আপনার বোনকে। মেয়েটা রূপাকে নিয়ে যায় ভেতরে। রূপা বারবার পেছনে তাকাচ্ছে। চোখে দেখতে পায় না, তাও অনুভব করতে পারে কে তার কাছ থেকে কত দূর যেতে পারে। মুখে হাসি নিয়ে রাস্তায় হাঁটে আলম। বুঝে থাকা মাথাটা হালকা হয়েছে তার। চিন্তা মুক্ত সে। দূরে ডলার দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট তার। আলম পেছন থেকে সিগারেট কেড়ে নিয়ে টান দিতেই ডলার বলে, কিরে তুই সিগারেট খাচ্ছিস কেন? তুই তো এসব খাওয়া ছেড়ে দিয়েছিস। এখান থেকে আবার শুরু। মানে, আর তোর গায়ে ইউনিফর্ম নাই কেন? ছেড়ে দিয়েছি পুলিশ চাকরি। কি কেন? তুই কি চাবি ছোট ছোট একটা চাকরির জন্য কলিজার বন্ধুত্ব শেষ হয়ে যাক? কখনোই না। এটাই রাশুকে ধরতে বলা হয়েছিল আমাকে, কিন্তু আমি পারি নাই এমনটা করতে। রাশু বলেছে আমার মতোই, তাই ছেড়ে দিয়েছি। প্লিজ এমনটা করিস না। রাসুর জীবন কাহিনী তো তুই জানিস। এখন চল, তিন বন্ধু আজকে একসাথে মাল খাবো। চল। কাঁধে হাত দিয়ে হাঁটে দুইজন। নেই কোনো চিন্তা। জীবনটাই অন্যরকম। কারো না কারো জীবনে লুকিয়ে আছে কষ্টের অতীত, হোক সেটা প্রেম বা ভালোবাসা। লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখতে পায় না। মুখে হাসি নিয়ে বলতে হয়, আমি ভালো আছি। এই হাসিটা না চাইতেও হাসতে হয়। বিকেল 5টা। রিশা বসে আছে নদীর পাড়ে, সাথে রাসু চুপ হয়ে আছে। দুইটা মানুষ। রিশার মাথায় অনেক কথাই ঘুরপাক খাচ্ছে। কি বলবে সে বুঝতে পারে না। হঠাৎ রাসু বলে ওঠে, কেন এসেছেন এখানে? কিছু কথা বলার জন্য এসেছি। বলুন, কি বলবেন? এই রাজশাহীতে কেন আসছেন? মানে? এই রাজশাহীতে কেন এসেছেন আপনি? টপ মাফিয়া রাসু এই রাজশাহীতে শুধু শুধু তো আসবে না। চুপ হয়ে যায় রাসু। রিশার কথার উত্তর তার কাছে আছে, কিন্তু তা বলার শক্তি তার কাছে নেই। কি বলবে সে? তার জীবনে যে অনেক কিছু হয়েছে, ভুলে থাকার চেষ্টা করেও ভুলতে পারে না তার অতীত। কিছু জিজ্ঞেস করেছি আমি? এসব বলার সময় এখন আমার কাছে নেই, আমার যেতে হবে। রিশা উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে। রাসু অবাক, এই কথাই রিশা হাসবে কেন? এখানে যাওয়ার জন্য আপনাকে আনা হয় নাই। রাসু রেগে গেলে অনেক কিছু হয়ে যাবে, যেতে হবে আমাকে। যাবেন ঠিক আছে, কিন্তু আপনার জায়গা না আমার জায়গায়। মানে? মানে দেখুন। রিশা হাততালি দিতেই হুড় করে 20 থেকে 25 জন মানুষ হাতে বড় বন্দুক নিয়ে সামনে আসে। রিশা বলে, তার গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে।
রাসু মুচকি হাসে। হাসির কারণ বোঝার ক্ষমতা রিশার নেই। সে রাসুর হাসি দেখেই যাচ্ছে। রাসু বলে, এত বড় চাল, চালটা ভালো লেগেছে। এটা চাল না, আর আপনার কিচ্ছু হবে না, আমি উপরে জানিয়ে দিব। আপনার সাজা যেন খুব কম হয়। এই রাসুর শরীরে টোকা দেওয়ার মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই। সেটা দেখা যাবে। এই নিয়ে চলো। রাসু ইচ্ছাকৃতভাবে গাড়িতে বসে। গাড়ি চলতে থাকে থানার উদ্দেশ্যে। থানায় এসে গাড়ির থেকে নেমেই রাসু জোরে হেসে দেয়। কি আছে তার এই হাসিতে? একটা মানুষকে থানায় নিয়ে আসলে তার চিন্তার পার থাকে না। আর রাসু হাসছে মনের আনন্দে। ঘড়িতে রাত 10:37 থানার মেন অফিসে বসে আছে রিশা। হাতে রাসুর ছবি। সেই ফাইলগুলো হুট করে শফিক সাহেব এসে বলে, ম্যাডাম আসবো? হ্যাঁ আসো। ম্যাডাম, রাসু তো আমাদের হাতে, চালান করে দিলেই তো হয়। আপনাকে ভাবতাম অনেক জ্ঞানী একটা মানুষ আপনি। এখন দেখি আপনার মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নাই। আমি কিডন্যাপ হয়েছি কায়ার মেয়ের হাতে। খুব সাধারণভাবেই ছিলাম। তার কাছে রাসু বের করেছে। তার কাছ থেকে সব জেনেও সামনে এগিয়ে যায়নি। আলম চাকরি ছাড়ার কারণ তার বন্ধুকে সে ধরতে পারবে না। মানে আলমের সাথে রাসুর কিসের সম্পর্ক? কলিজার বন্ধু তারা দুজনই, সাথে তার একজন, সে হচ্ছে ডলার। আপনি তো এত কিছু জেনেও কিছু করেননি কাউকে? ঠান্ডা মাথায় কাজ করলে কাজ সম্পূর্ণ হয়। আর আমার কাজটা আরও আগেই সম্পূর্ণ করতে পারতাম যদি রাসুর ছবিগুলো আমার কাছে থাকতো। এখন তো সবাই জানেন, চালান করে দিন তাকে। আরে এত তাড়া কিসে? যান আপনি এখন। জি ম্যাডাম। চলে যায় শফিক সাহেব। রিশা শফিক সাহেবের চেয়েও এক ধাপ উপরের অফিসার। তার মুখে মুখে কথা বলার সাহস কারো নেই। ছদ্মবেশে ছিল সে শুধু রাসুকে ধরার জন্য। কলেজের ভিপি সে আগে থেকেই। তার মাও জানে না সে এত বড় পুলিশ অফিসার। আলম বসে আছে চেয়ারে। চিন্তা হয়তো তার মাথায় নেই। ডরার গল দেয় আলমকে। রাসু থানায়। মানে রাসু থানায় আছে, নতুন একটা মেয়ে অফিসার জয়েন হয়েছে। কি যেন নাম? রিশা? কিছুই করতে হবে না। দেখতেছি। থানার ভেতরে বসে আছে রাসু। মুখে এক চিলটে মুচকি হাসি। রিশা বাইরে দাঁড়িয়ে আছে। রাসুর হাসি দেখে বাইরে থেকে বলে, এখনো মুখে হাসি? আপনার তো ভয় পাওয়ার কথা। এই রাসু ভয় পাবে? আপনি তো বোকার মতো কথা বলতে পারেন। এই রাসু কি তা একটু পরে দেখতে পারবে সবাই। রিশা অবাক রাসুর মুখে তুই কথা শুনে। রিশার সামনে এগিয়ে বলে, এইখানে কেউ আসবে না আপনাকে ছাড়িয়ে নিতে। মনে কর আমি বাইরে আছি। বাইরে হইচই শোনা যাচ্ছে। মনে হচ্ছে থানার ইটের খোয়াগুলা খুলে পড়বে মাটিতে। ছোটন মিয়া দৌড়ে এসে বলে, রিসা ম্যাম, বাইরে অনেক ছেলেপেলা হাতে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। মুচকি হাসে রাসু। রিশার তার দিকে তাকায়। চোখ মারে রাসু রিশার দিকে। রিশা রেগে বাইরে বেরোতেই সামনে ফাইল হাতে দাঁড়িয়ে আছে উকিল। রিশা অবাক, এত বড় উকিল এই থানায় কেন? চলে যায় উকিল সাহেব। থানার বাইরে দাঁড়িয়ে আছে রাসু। পেছনে ছেলেপেলে দাঁড়িয়ে আছে। রিশার বারান্দায় দাঁড়িয়ে আছে। রাসু সামনে এগিয়ে গিয়ে বলে, এর পরিণাম খুবই ভয়াবহ হবে। মনে রাখিস আমি টপ মাফিয়া রাসু। ক্ষমা আমার কাছে নাই। রাত 2টো। রেগে আছে শাওন। সান্ত্বনা দিচ্ছে তার বাবা কায়া। দেখ, যা করার প্ল্যান করতে হবে। দেখুন, আমি সেটা ভাবতেছি না। আমি ভাবতেছি যে থানায় ছিল, কিন্তু থানা থেকে বের করছে কে তাকে। সে সাধারণ মানুষ না, তার এই শহরে অনেক মানুষ আছে যাদের এখনো দেখা যায়নি। হতে পারে, কিন্তু আমার হাত থেকে তার রেহাই নেই। আমার চাচাকে মেরেছে, আমার বোনকে কিডন্যাপ করেছে। আমি তাকে ছাড়বো না। যা করার প্ল্যান মাফিক করতে হবে। কিন্তু রিশাটা আবার কে? থানার সবচেয়ে উপরের লেভেলের অফিসার রিশা, রাজশাহী কলেজের ভিপিও। দেখার ইচ্ছে হচ্ছে। ইচ্ছা পূরণ করিস পরে। এখন আয়, অনেক রাত হয়েছে, ঘুমাবি। যান আপনি। কোথায় তুই? আমার ঘুম ভাঙিয়ে তুই জিজ্ঞাসা করছিস আমি কোথায়? আমার বাসায় আসতে পারবি? কেন এত সকালে তোর বাসায় যাব কেন? কাজ ছাড়া বলি নাই, কাজের জন্য ডেকেছি। ওকে, আমি আসছি। ওকে।
সকালবেলা ঘুম নেই সারা রাত জেগে কাটিয়েছে রিশা। বালিশের নিচ থেকে ফোন নিয়ে কল দেয় আদিবার কাছে। জানালার এক পার্ট খোলা, সূর্যের আলো রুমের ভেতরে আসছে। বিছানায় শুয়ে আছে রূপা। ঘুম নেই 3 রাত ধরে, প্রিয় মানুষকে পেয়ে না পাওয়া, হঠাৎ আসছে আবার হঠাৎ হারিয়ে যাচ্ছে। রূপা হাতে স্টিক নিয়ে খাট থেকে নামতেই সেই 14 বছরের মেয়েটা এসে বলে, আপু আয় খাবি, বাবা বসে আছে। মেয়েটা রূপাকে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে নিচে নামে তারা 2 বোন। টেবিলে বসে আছে তাদের বাবা তারেক রহমান। সে বলে, তেষা, তোর বোনকে ভালো করে সাজিয়ে রাখিস। কেন বাবা? আজকে দুপুরে পাত্রপক্ষ দেখতে আসবে রূপাকে, তার বিয়ের কথা বলবে। তারেক রহমানের কথা শুনে রূপা বসা থেকে দাঁড়িয়ে যায়। চোখ থেকে বাণী পড়তেই তার বোন তিশা বলে, না বাবা, রূপা আপু এসব বিয়ের জন্য মোটেও প্রস্তুত না। প্লিজ বাবা, আপুকে কাঁদিও না, জীবনটাই তার চোখের পানিতে ডুবে আছে। কিন্তু ছেলেটা অনেক ভালো। আর কিছু শুনতে চাই না, চলো আপু। চলে যায় তিশা তার বোনকে নিয়ে। রুমে আসতেই রূপা তার বোন তিশাকে জড়িয়ে ধরে। বোনের ভালোবাসাটা সত্যি অনেক সুন্দর হয়, হোক সেটা সৎ বোন বা আপন। কলেজের ক্যান্টিনে বসে আছে রিশা আর আদিবা। রেগে আছে রিশা, তা দেখে আদিবা বলে, বাসায় ডাকলে কিছু বলবি বলে এখনো বললি না, কলেজে এসেও কিছু বললি না, রেগে আছিস কেন? কি হয়েছে বল। রাশুর সাথে তোর কিসের সম্পর্ক? মানে কি, হঠাৎ এই কথা বলছিস কেন? এই কথার উত্তর পাওয়ার জন্যই তোকে ডেকেছি। দেখ, এইসব নিয়ে এখন না ভাবলেও চলবে। যা বলেছি তার উত্তর দিতে বলছে। রাশুর সাথে তোর কিসের সম্পর্ক? সে আমার ভাই। মানে? আমার ভাই, আর কিছু জানতে চাস? এইসব আমাকে আগে বললি না কেন? আর তুই তো বলেছিস তোর কেউ নাই। এই শহরটার রাসুর নামে, আর যারা এই শহরে বসবাস করে তারা হয়তো রাসুকে চেনে না, আর রাসুর নাম শুনলেই পেন্ট ভিজে যায়। তাই নাকি? হ্যাঁ তাই। তুই তো একটা পুলিশ অফিসার ছদ্মবেশে আসছিস রাসুকে ধরার জন্য। আফসোস, সে আশাটা তোর পূর্ণ হলো না। রিশা অবাক আদিবার কথা শুনে। এই শহরের কেউ জানে না আমি পুলিশের চাকরিতে আছি, আর আদিবা জানে কিভাবে সব। ভালো থাকিস রিশা। আদিবা বসা থেকে উঠে চলে যায়। রিশা চেয়ে আছে আদিবা যাওয়ার দিকে। হঠাৎ কেউ এসে বলে, রিশা কেমন আছো? রিশা উপরে তাকিয়ে অবাক। এত বছর পর একটা মানুষের দেখা পাবে সে ভাবতেও পারেনি। জীবনটা তো ভালোই ছিল, আবার হয়তো ভালোবাসার রাগ অভিমানে দুর্বল হয়ে যাবে মনে থাকা সেই শক্তিগুলো। অতীত সবার পেছনেই থাকে, কেউ হয়তো মুখ ফুটে বলতে পারে না আমি খুব কষ্টে আছি। আমার অতীতের কথা মনে হলেই ভেতরে থাকা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। 3টে মানুষ নেশাগ্রস্ত হয়ে ক্লাব থেকে বের হয়। চারদিকে দাঁড়িয়ে আছে ছেলেপেলে। হুট করে সামনে গাড়ি এসে থামে। ডলার বলে, তোরা যা, আমি একটু আসছি। যা শালা, এই গাড়ি জ্বালা। রাসু আর আলম গাড়িতে উঠতেই চলতে থাকে গাড়ি। আলম বলে, কিরে তুই এত খুশি কেন? কারণ ছাড়া আমি খুশি থাকি না। আছে একটা কারণ, আদিবাকে বলে দিস কলেজে যাওয়া বন্ধ করে দিতে। কেন? কেন উত্তর রাসু দেয় না, যা বলেছি তাই করিস। ওকে। হঠাৎ গাড়ি থেমে যায়। রাসু ড্রাইভারকে বলে, কি হয়েছে, গাড়ি থামিয়েছিস কেন? ভাই, সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় অন্ধ, চোখে দেখে না। রাসু অবাক, ভাবতে থাকে অন্ধ মেয়ে রূপা নাই তো। রাসু গাড়ি থেকে নেমে সামনে যেতে দেখে রূপা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, হাতে স্টিক, সাথে কেউ নেই। হুট করে রাসু বলে ওঠে, রূপা, আপনি এখানে কেন? আর রাস্তায় বা কিভাবে আসছেন? রূপা কেঁপে ওঠে রাসুর মুখের কণ্ঠ শুনে। হাত নাড়াতে থাকে রূপা। রাসু রূপার হাত ধরতেই রূপা রাসুকে জড়িয়ে ধরে। আলম অবাক। রাসুর মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে রূপা, যাকে দেখলে আপন মনে হয়? একটা অন্ধ মেয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে রাসু। আলম বলে, কিরে এভাবে জড়িয়ে জড়িয়ে আছিস কেন? এটা পাবলিকের জায়গা, প্রেম প্রীত করার জায়গা না। রূপা ছেড়ে দেয় রাসুকে। রাসু বলে, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। রূপা মাথা নাড়ায়। রাসুর হাত ধরে গাড়িতে গিয়ে বসে রূপা। আলম পেছনে বসে। রাসু আর রূপা একসাথে। মুস্কি হাসছে আলম। 60 কোটি টাকার ব্রিটকেস টেবিলে রাখা, তার সামনে বসে আছে ডলার। অন্য একজন এসেই বলে, কিরে, প্রস্তাবে রাজি তাহলে? রাজি না হয়ে পারলাম না। আমি টাকার বিনিময়ে সব কিছু করতে পারি বন্ধু, সেটা তো টাকার চেয়ে বড় না।
বাহ, তুই তো ভালো কথা বলতে জানিস। কথাগুলো রাসুর কাছ থেকে শিখেছিস মনে হচ্ছে। সব কিছু সবার থেকে শিখে নিতে হয়। হয়েছে, এখন কাজের কথা বলি। রাসুকে শেষ করতে পারলে এর চেয়েও দ্বিগুণ পাবি। কাজ হয়ে যাবে। তাই যেন হয়, আর না হলে তুইও উপরে চলে যাবি। কলেজের মাঠে অবাক হয়ে বসে আছে রিশা। সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে বলে, কেমন আছো রিশা? শাওন, তুমি? হ্যাঁ আমি। মনে হচ্ছে আমাকে দেখে তুমি চিন্তিত হয়ে গেলে। হতেই হবে, একটা মানুষ হঠাৎ করে হারিয়ে গেলেও আবার 3 বছর পর সামনে এসে দাঁড়ালে যে কেউ অবাক হবে। কেমন আছো? আগের মতোই আছি। তুমি কেমন আছো? ভালো। ভালোবাসাকে হার মানিয়ে চলে গেছো টাকার পেছনে, আবার কি মনে করে আমার সামনে আসছো? বাবার কথায় আসতে হয়েছে। আমার কথা মনে হয়নি এতদিন? চুপ হয়ে যায় শাওন। কি বলবে বুঝে উঠতে পারে না। রিশার কথার জবাব তার কাছে নেই। মুচকে এসে চলে যায় রিশা। রাসুর গাড়ি এসে থামে রূপার বাসার সামনে। গাড়ি থেকে নেমে যায় রূপা। রাসু রূপার হাত ধরে ঘরে নিতেই রূপার বোন তিশা এসে বলে, এটা কেমন অভদ্রতা? একটা অন্ধ মেয়ের হাত ধরছেন কেন? রূপা হাত নাড়িয়ে বলে দেয় সে কিছু করেনি। তিশা সামনে এসে বলে, এখনকার ছেলেদের বিশ্বাস হয় না। চলো আপু। আপনার বোনের খেয়াল রাখলে তো পারেন, আর সব ছেলেরা একরকম হয় না। আপনার বোন রাস্তায় চলে গিয়েছে, রাস্তা থেকে এনেছি, এটা দোষ হয়ে গেল? তিশা পেছনে ফিরে তাকায়নি। উচিত কথার ভাত নেই, এটা জানা বাকি নেই কারো। রূপা পেছনে তাকিয়েছে। রাসু রূপার চোখের দিকে চেয়ে দেখে রূপার চোখে পানি। কে এই রূপা? তার সব কিছু কেন আমার পরিচিত মনে হচ্ছে, আর একটা অন্ধ মেয়ের প্রতি এতটা দুর্বল হচ্ছে কেন আমি? মনে হচ্ছে সে আমার অনেক চেনা মানুষ। ঘড়িতে রাত 8:19। চিন্তাহীনতা মানুষের মন খুব ভালো থাকে। কায়া বসে আছে সোফায়, হাতে মদের গ্লাস। মুস্কি হাসছে আর মদের গ্লাসে চুমুক দিচ্ছে। কি মনে করে যেন মদের গ্লাসটা টেবিলে রেখে দেয়। উঠে দাঁড়ায় সে। পানির মগে হাত দিতেই মগটা ফসকে পড়ে যায় হাত থেকে। শব্দ শুনে শিলা এসে বলে, কি হয়েছে বাবা? কিছু না। সত্যি কিছু না? যা, তোর রুমে যা। জি বাবা। চলে যায় শিলা। তার বাবা কায়া মগ ফ্লোর থেকে তুলতেই তার ফোনে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আজ রাতে যদি কাজ সম্পূর্ণ হয় তাহলে এটার অ্যামাউন্ট কত হবে? তুই যত চাস। কাজ হয়ে যাবে। ওকে। ওপাশ থেকে কল কেটে দেয়। হাসিতে লুটিয়ে পড়ে কায়া। মনের ইচ্ছাটা পূরণ হবে মনে হচ্ছে। ভাইকে মারার প্রতিশোধ নেবই আমি। আজ রাতটাই হয়তো তোর শেষ দিন রাসু। খেলা হবে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাসু। দরজা খুলছে না। হঠাৎ দরজা খুলতে দেখে ডলার দাঁড়িয়ে আছে। রাসু বলে, কি রে আলম কোথায়? বাইরে গিয়েছে, কি যেন কাজ আছে বলেছে। চল খাবো। কোথায় মরে যাচ্ছে? খাবার রেডি আছে, তুই খেয়ে নে। কেন তুই খাবি না? শালা, আজ আমাকে ছাড়াই খেয়ে নিলে। প্লিজ বন্ধু, আমারটাও তুই খা, আমি আর খেতে পারবো না। ওকে, তোর খেতে হবে না। রাসু ভেতরে এসে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে। খাবার খেতে থাকে সে। ডলার রুমে কিছু খুঁজছে, পাচ্ছে না। ওর সেট কোথায় রেখেছি? আজ কাজ না হলে সব শেষ হয়ে যাবে, টাকাগুলো হারাতে হবে। ডলার তাড়াহুড়ো করে খুঁজতে থাকে কিছু। হঠাৎ রাসু এসে বলে, কিরে, কি করছিস? না কিছু না। এটা করছিস মনে হয়। রাসু পিস্তল বের করে ডলারের দিকে এগিয়ে কথাটা বলে। ডলার অবাক, রাসুর হাতে তার পিস্তল যাবে কি করে? ডলার বলে, এটা তোর হাতে কি হবে? এটা তো আমার রুমে থাকার কথা। আজ না হয় আমার কাছে থাক। না, তোর কাছে থাকতে হবে না, দে বলছি। এই শহরে রাসুকে মারবে এমন মানুষ পয়দা হয় না রে। আর তুই আমার কলিজার বন্ধু হয়ে আমাকে মারা প্ল্যান সাজাচ্ছিস আমার শত্রুর সাথে। সামান্য কিছু টাকার জন্য এমন একটা বেইমানি করতে পারলি? এত টাকার লোভ তোর? আমাকে বলতি, টাকা যত লাগে আমি দিতাম তোকে। তুই এসব জানিস কি করে? শুনবি ছোট গল্পটা? আসো ভাই, ডলার ভাই কায়া ভাইয়ের সাথে বসে আছে। এই কথা শুনে রাসু হতভম্ব হয়ে যায়। নিজের শত্রুর সাথে কলিজার বন্ধুর কিসের সম্পর্ক? যা বলেছে সব রেকর্ড করে রাখ। জি ভাই। এটাই ছোট গল্প। আর তুই তো জানিস আমি কি করতে পারি। আমার লোক প্রতিটা গ্যাংয়ে আছে। সে জায়গাটা আমি চিনি না, সেটা আমার লোকেরা চেনে।
আরে তোর থেকে আমার চেলাবেলা লোকগুলো অনেক ভালো রে। প্লিজ রাসুর মাফ করে দে। আমি যাকে আপন ভাবি সেই যদি আমার সাথে বেইমানি করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। আর তুই তো কলিজার আঘাত করেছিস আমাকে, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল? দেখ, আমি টাকার লোভে অন্ধ হয়েছিলাম, বন্ধুর মর্ম আমি বুঝিনি। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দে। বেইমানি করা মানুষের মুখের কথা আমি বিশ্বাস করি না। বিশাল তাক করে ডলারের দিকে মিনতি করতে থাকে ডলার। রাসু 2টা বুলেট ছুঁড়ে ডলারের বুকে, লুটিয়ে পড়ে ডলারের লাশ। চোখে পানি রাসুর। ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে ডলারের পকেট থেকে ফোন বের করে কল লিস্টে গিয়ে দেখে কায়া ভাই দিয়ে সেভ করা কায়ার নাম্বার। রাসু ছোট করে একটা SMS দেয় কায়ার নাম্বারে, ভাই রাসু শেষ। ডলারের ফোন পকেটে রাখে রাসু। বেইমানি পর মানুষ করে না, বেইমানি করে কলিজায় থাকা আপন মানুষগুলো, যাদেরকে আমরা সবচেয়ে বেশি আপন ভাবি, যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, তারাই বেইমানি করে। টাকার লোভ রাস্তার ফকিরের পাগলেরও আছে। যারা টাকার লোভে নিজের আপন মানুষকে মারার চেষ্টা করে তারা মানুষ না, তারা বেইমানের খাতায় লিস্ট হয়ে যায়। SMS দেখে খুশিতে ফেটে ওঠে কায়া। মদের গ্লাসে চুমুক দিয়ে কল দেয় ডলারের নাম্বারে। চলে আয় আমার মেইন ক্লাবে। ওকে ভাই। রিশার পাশে শুয়ে আছে শাওন। ঘড়িতে রাত 3:33। রিশা বলে, ছেড়ে যাবে না তো? আরে যাব না, আমার বাবুটাকে অনেক মিস করছি আমি। তুমি মিস করছো আর আমি তোমাকে ভুলিয়ে গিয়েছিলাম। ভালো তো তুমি বাসো না আমাকে, যদি ভালোবাসতে তাহলে এমন কথা বলতে পারতে না। এইটুকুই কম বলেছি, বেশি কথা বললেই গলা টিপে মেরে ফেলবো। ওকে, আর বেশি কথা বলবো না। ভোর রাত, ফজরের আজান হচ্ছে। রাসুর মনে চিন্তা নেই, সব ঠিকঠাকভাবেই হচ্ছে। আর আমি তো ডলার, এসব না ভাবি, কাজে রাস্তায় হাঁটি। মুচকি এসে চলেছে রাসু। হঠাৎ মনে পড়ে যায় আলমের কথা। পকেট থেকে ফোন বের করে কল দেয় আলমের কাছে। কোথায় তুই? আদিবার সাথেই আছি। শালা তুই এত খারাপ হয়ে গেলি, বিয়ের আগে ওর সাথে শুয়ে গেলি। বাজে কথা না বলে বল, কেন কল করে দিয়েছিস? বিকাল 5টায় আমার বাসে থাকবি। কেন? কাজ আছে। ওকে। সকালবেলা শাওন বাসে আসতেই তার বাবা কায়া বলে, সারা রাত কোথায় ছিলি? আপনাকে বলার প্রয়োজন মনে করি না। কেন এমন করিস তুই? এখন তো একটু ভালো করে কথা বল। আমি ভালো করে কথা বলতে পারি না। যেই মানুষটা আমার মাকে মেরে ফেলতে পারে তার সাথে ভালো করে কথা বলবো, প্রশ্নের মাঝে এটা মানায় না। মাথা নিচু করে ফেলে কায়া। কি করবে, নিজের ছেলের কাছে সে অপরাধী। সামান্য ওষুধের জন্য দুনিয়া ছেড়ে চলে যায় শাওনের মা রাবেয়া বেগম। নেশাগ্রস্ত হয়ে বাসায় আসে প্রতিদিন কায়া। রুমের ওপাশে শাওন বসে পড়ছে। কায়া ঘরে এসে বলে, এই ওঠ। ক্ষমা করুন, আমার শরীরটা ভালো না, এই শরীর নিয়ে রান্না করতে পারবো না। শালি, আমি না খেয়ে থাকবো? হাঁপাচ্ছে রাবেয়া বেগম। হাত দিয়ে দেখাচ্ছে ওষুধের বক্স। কায়া দেখে ও না দেখার ভান করছে। হঠাৎ হেসকি দিয়ে মারা যায় শাওনের মা রাবেয়া বেগম। শাওন দরজায় দাঁড়িয়ে আছে, দেখছে সব। ছোট মানুষ, কিছু করার উপায়ও নেই তার। দৌড়ে যায় তার মায়ের কাছে, ডাকতে থাকে, মা কি হয়েছে তোমার? কথা বলো মা, কথা বলো। কায়া রাবেয়ার চোখের দিকে চেয়ে বুঝতে পারে সে মারা গিয়েছে। কায়া তার ছেলে শাওনকে হাত ধরে জোর করে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। শাওন চোখে জমা পানি মুছে তার বাবার সামনে থেকে চলে যায়। কায়া নিচে চেয়ে আছে, কিছু করার নেই। নিজের ছেলের কাছে লজ্জিত সে। জোর গলায় কথা বলার সাহস নেই কায়ার। নিজের ছেলের কাছে কিভাবে ভালো হতে পারবো, কিভাবে বুঝবো সে দিন আমি তার মাকে মারিনি? ভুল বুঝেছে সে। ছেলে মানুষ বুঝবে একদিন, বাবা কি সেটা না থাকলে বুঝবে। কায়া তার ছেলের কথা ভাবছে, দোষী হয়ে আছে তার ছেলের কাছে। আলম শোয়া থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। আদিবা ঘুমিয়ে আছে, ঘুম ভাঙবে মনে হচ্ছে না। আলম ফ্রেশ হয়ে বের হয়। আদিবাকে ডাকতে সে বলে, ফ্রেশ হওয়া শেষ তোমার? আদিবা, তুমি জেগে আছো? সারা রাত তো ঘুমাইনি, এখন ঘুমিয়ে কি করব? ওকে, এত কথা না বলে ফ্রেশ হয়ে রেডি হও। কেন? রাসুর কাছে যেতে হবে। তুমি রেডি হয়ে আসছো, আমি আসছি। হ্যাঁ, যাও। রিশা বসে আছে তার মায়ের কাছে। তার মা জিজ্ঞেস করে, কোথায় ছিলি সারা রাত? আদিবার সাথে ছিলাম, তার জন্মদিন ছিল রাতে, আসতে দেয়নি। আমাকে তো ফোন করে বলতে পারতি। সরি মা, এখন যাও, খাবার রেডি করো, আমি কলেজ যাব। রিশার মা উঠে চলে যায়। রিশা মুচকি আসতেই তার ফোনে কল আসে।
রিসিভ করে বলে, তোমার জন্য মার সাথে মিথ্যে বলতে হয়েছে। আমার জন্য সামান্য একটু মিথ্যে বলতে পারবে না? হ্যাঁ, এত কথা বলতে পারবো না। রাখি, কে কলেজ যাব। যাও, আমি একটু পরেই যাব তোমার কলেজে। ওকে। শিলা ভাবছে সেই রাতের কথা। এভাবে একটা মেয়ে পালিয়ে যেতে পারে? পালিয়ে যাওয়ার রাস্তা তো তার বন্ধ ছিল, তাহলে কি অন্য কেউ তাকে নিয়ে গেছে? কেউ তো আমার গোপন তথ্যের খবর জানে না, সবাই উধাও। উফ, আর ভাবতে পারছি না। শিলা ফোন হাতে নিয়ে কল দেয় রাসুর নাম্বারে। কল হচ্ছে, রিসিভ হচ্ছে না। রেগে যাচ্ছে শিলা। শয়তানটা ফোন ধরছে না কেন? শেষ কল রিসিভ হতেই শিলা বলে, এই তুই ফোন ধরছিস না কেন? ঘুম আমার সব। এটার মাঝে কারো ফোন দেখি না আমি। আর কেন কল দিয়েছি সেটা বলো। কতদিন দেখা করো না, আজকে দেখা করব, কলেজে আসো। আমার সময় হলে আমি যাব, আর দেখা করার সময় হলে দেখা করব। এখন দেখা করতে পারবো না। যদি দেখা না করো আমি বিশ্বে মরে যাব। কল কেটে দেয় রাসু। মুচকি এসে বলে, পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। দুপুর 2টো বাজতেই বেশি দেরি নয়। কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছে রিশা। মুখে হাসি, তার প্রিয় মানুষকে অনেক দিন পর কাছে পেয়েছে। খুশি রিশা। সামনে তাকাতে দেখতে পায় শাওন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কলেজের গেটের সামনে। রিশা দৌড়ে যায় কলেজের রুমে। ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যায়। কখন আসছো তুমি? এই তো আসছি। খেয়েছো তুমি? না। বাইকে ওঠো, আজকে খাবে আমার সাথে। চলো। রিশা শাওনের সাথে চলে যায়। প্রিয় মানুষ সাথে থাকলে ভয় কিসের? ভালোবাসা সবার হয় না, আর যার হয় সে প্রথম সুখটাও বুঝতে পারে, আবার শেষে কষ্টও বুঝতে পারে। যদি তার প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে যায়, নিখুঁত ভালোবাসা কেউ বুঝতে পারে না। নিখুঁত প্রেম সবাই বুঝতেও পারে, আবার ভাইরালও করতে পারে। একটাই কথা, সবাই সবার ভালোবাসার মানুষকে যেন ভাই। বিকেল 5টা। আলম আর আদিবা গাড়ি থেকে নেমে রাসুর বাসার দরজার সামনে যেতেই দরজা খুলে যায়। আদিবা আর আলম দেখতে পায় ডলার দাঁড়িয়ে আছে। আলম বলে, কিরে ডলার, তুই? রাশু কোথায়? আমি তো রাসু। শালা মস্করা করিস না। রাশু কোথায় বল? আরে শালা, তুই আমার মুখের ভয় শুনে বুঝতেছিস না আমি রাসু? অবাক আলম, সাথে আদিবা। কিন্তু তোর এই অবস্থা কেন? আর ডলার কোথায়? উপরে চলে গেছে। মানে উপরে পাঠিয়ে দিয়েছি। রাশু, এটা কেন করলি তুই? সে তো আমাদের বন্ধু। বেঈমান আবার বন্ধু হয় কিভাবে? বেঈমান মানে কি বলছিস তুই এসব? ভেতরে আলম আদিবা ভেতরে যায়। সোফায় বসে তারা দুজন। রাসু বলে, আমার এই রাজশাহীতে আসার কারণ হয়তো তোরা জানিস। ডলার ছিল আমাদের বন্ধু, কিন্তু বন্ধু হয়ে কিভাবে বন্ধুকে মারার প্ল্যান করতে পারে আমার চিরশত্রুর সাথে। তোর কথা তোর কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বল। সেদিন ছিল আমার সবচেয়ে খুশির দিন। তুই জিজ্ঞেস করেছিলি আমার মন খুশি কেন। তোকে বাসায় রেখে বের হয়েছি কলেজে যাব। ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল। সেদিন রাস্তায় পা রাখতেই আমার ফোনে কল আসে। রাসু ভাই, ডলার ভাই কারের সাথে বসে আছে, হয়তো কোনো কিছু ডিল হচ্ছে। গোপনেতে লোকের মুখে কথা শুনে খুব অবাক হয়েছিলাম আমি। লাস্ট কথা বলেছিলাম, কি বলে সব রেকর্ড করে রাখিস? জি ভাই। সন্ধ্যায় বাসায় আসার সময় আমার ফোনে রেকর্ড পাঠিয়ে দেয়। রেকর্ডই ছিল, আপনার এটা চিন্তা করতে হবে না, যা করার আমি করব, শেষ হয়ে যাবে। রাসু নামক টপ মাফিয়া। এটাই যেন হয়, আর কাজ হলে 60 কোটির চেয়েও বেশি পাবি। আমি তো এটাই চাই, টাকার জন্য নিজের বন্ধুকে, এটা সামান্য। এই রেকর্ড শুনে হতবস্ত হয়ে গিয়েছিলাম আমি। চোখ ভেয়ে পানি পড়ছিল। আবার চোখের পানি একবারই পড়ছে, সেটা নীলাকে হারানোর পরে। আর শেষ কান্না বেইমানের জন্য সেদিন বাসায় আসার পর। ডলারকে দেখেছি, তোর কথা জিজ্ঞেস করেছি। সে বলেছে তুই নাকি বাইরে ছিলি। এত কিছু হয়ে গেল আর আমাদেরকে কিছু জানাইলি না? আদিবা বলে, কিন্তু তোর প্ল্যান মনে হচ্ছে অন্য কিছু। ঠিকই বলেছিস, নিজের ভালোবাসার প্রতিশোধ না নিয়ে রাসু শান্তি দিতে পাবে না। ঠিকই বলেছিস, নিজের ভালোবাসার প্রতিশোধ না নিয়ে এই রাসু শান্তি পাবে না। নেবই আমার প্রিয়কে মারার প্রতিশোধ। এক না এক এক করে সব কয়টাকে মারবো। গেম শুরু। রাত 10টা। রিশা ঘুমোতে যাবে, বিছানায় বসতেই তার ফোন বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কাজ সম্পূর্ণ হয়নি, কাছে পেয়েও পায়নি তাকে। রাসু খুব মারাত্মক একটা মানুষ, সেদিন তাকে চালান করে দিলেই তো পারতে।
স্যার, মাথায় চিন্তার ছাপ ছিল অনেক, তাই চালান করতে পারিনি। পা কি হাত ছাড়া হয়েছে? তাকে কাছে পেতেও কিছু করতে পারছো না? কাজ সম্পূর্ণ হবে স্যার। তাই যেন হয়। আর একটা কথা, জি স্যার। শাওন নামে কাউকে চিনো তুমি? মেন অফিসারের মুখে শাওনের নাম শুনে অবাক রিশা। কি জবাব দেবে বুঝে উঠতে পারছে না। সে যে শিকল দিয়ে বাঁধা দুই দিকে, একদিকে ভালোবাসার বাধা আর একদিকে চাকরির আইন মেনে চলে। জি স্যার, চিনি। তুমি চাইলে সবকিছু তোমার কাছে সহজভাবেই হবে। শাওন ড্রাগস কারবারের লিডার, তার বাবা কায়া নারী পাচারের লিডার, একসময় কায়ার ভাই সিজারও ছিল নারী পাচারের লিডার। হয়তো তুমি সবই জানো, কিন্তু শাওনের ব্যাপারটা জানো না, তাই জানিয়ে দিলাম। যা করার তুমি নিজেই করিও। মনে রেখো, তুমি আইনে বসে আছো। জি স্যার। ওপাশ থেকে কল কেটে যায়। রিশা পড়ে যায় চিন্তায়। রিশা এসব ভাবতে থাকে। হঠাৎ জোরে হেসে দেয়। মনে হচ্ছে সব রহস্য রিশার হাসিতে লুকিয়ে আছে। কি হতে পারে রিশার হাসির কারণ? বাসা থেকে বের হতে দুটো গুলি এসে লাগে নীলার মাথার বাম পাশে। লুটিয়ে পড়ে নীলা। দরফরিয়ে ঘুম থেকে ওঠে রূপা। পাশে শুয়ে আছে তিশা। রাত 3টের কাছাকাছি। তিশা তার বোন রূপার এই অবস্থা দেখে বলে, কি হয়েছে আপু? রূপা মাথা নাড়িয়ে না বলে দেয়, কিছু হয়নি। তিশা রূপার চোখের দিকে তাকিয়ে দেখে চোখ থেকে পানি পড়ছে। তিশা হাত দিয়ে মুছে বলে, খারাপ স্বপ্ন দেখেছিস তাই না? তিশার কথা জবাব দেয়নি রূপা। শুয়ে পড়ে সে। বালিশ ভিজছে চোখের পানিতে। রাতের অপেক্ষা তারাই করে যাদের অতীতে আছে হাজারো কষ্ট। সকালবেলা নাস্তার টেবিলে বসে আছে রাসু। পাশে আদিবা আর আলম। আদিবা বলে, আলম, সোহানা কেমন আছে? আদিবার মুখে সোহানার নাম শুনে আলম খাওয়া রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাসুর খেয়াল আলমের চোখের দিকে। টলটল করছে আলমের চোখ। আদিবা আবারও বলে, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? খাবো না। আলম খাওয়া রেখে উপরে চলে যায়। অবাক আদিবা, আলম এমনটা করবে কেন? কি হয়েছে? আর সুহানার কথা বলাতে সে চলে যাবে কেন? শোনো আদিবা, আমি বলি। রাসু সেদিন রাতে সব কিছু খুলে বলে আদিবাকে। আদিবার চোখে পানি। রাসু বলে, আরে পাগলি, কাঁদিস না। প্রতিশোধ নেওয়া হয়েছে। দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি সিরাজকে। বাকি তার ভাই কায়া। মন থেকে ভালোবাসাটা আবেগ না, সত্যিকারের ভালোবাসা পবিত্র হয়। শিলা মন খারাপ করে বসে আছে। রাত থেকে না খেয়ে আছে। তার ভাই শাওন এসে বলে, কিরে বোন, মন খারাপ করে বসে আছিস কেন? ভাইয়া, কি হয়েছে, কাঁদছিস কেন বল? ভাইয়া, একটা ছেলেকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে অবহেলা করছে, পাত্তা দিচ্ছে না। কে সে? কার এত বড় সাহস এই শাওনের বোনকে কষ্ট দেয়? রাসু নামে একটা ছেলে। অবাক শাওন তার বোনের মুখে রাসুর নাম শুনে। চিন্তিত চেহারায় তাকায় তার বোনের দিকে। শিলা বলে, ভাইয়া কিছু বল, তাকে ছাড়া ভালো লাগে না আমার, সে খুবই ভালো। জানিস কে এই রাসু? কে? টপ মাফিয়া রাসু। অবাক শিলা। শাওন বের হয়ে যায় রুম থেকে। শিলা ভাবতে থাকে, রাসু? তার মানে এই রাসুই আমাকে কিডন্যাপ করেছে? আর আমাকেই বা কেন কিডন্যাপ করবে? তাহলে কি রিশাকে সে আমার কাছ থেকে নিয়ে গেছে? ও শিট, সাথে ছিল এত বড় একটা মানুষ আর আমি বুঝতেই পারিনি। বড় রুম, দুই পাশে দুটো জানালা। এক পাশ দিয়ে দরজার জায়গা। চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। সামনে বসে আছে দুটো মানুষ। সিগারেটে টান দিতেই ডান পাশের লোকটা বলে, মনে হচ্ছে টাকার উপরে সারা জীবন কমিয়ে কাটিয়ে দিতে পারবি। আপনি সাথে থাকলে এসব টাকা না হলে চলবে। কায়া কাউকে ঠকায় না। কাজ সঠিক হলে আমি কাউকেই ঠকাই না। জি ভাই, জানি। টাকার দরকার হলে বলিস। আর এই, তোরা বাসায় যা। চলে যায় চারপাশে দাঁড়ানো মানুষগুলো। বসে আছে তারা দুজন। গ্লাসে মদ ঢালছে আর ঢুকঢুক করে খাচ্ছে। মুখে হাসি দুইটা মানুষেরই। বাম পাশে থাকা লোকটা বলে, ভাই আমার মনে হয়। হ্যাঁ বল, কি মনে হয়? রাসু মরে নাই। মানে কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ ভাই, ঠিক আছে আমার মাথা। রাসু বাঁচে আছে। আমি আগেই বলেছি, কাজ সম্পূর্ণ না হলে তোকেও বাঁচিয়ে রাখবো না। আরে রাখতো কাজ। এই রাসুকে মারার সাহস কারো হয় নাই। আর তুই তো পাগল রে, রাসুর সামনে বসে এসে বলছিস। মুখ থেকে সাদা চামড়ার মুখোশ খুলে রাসু। চেহারা দেখে কায়া অবাক। রাসু তুই? না 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 না, ভয় পাবি না। আমি রাসু,
ডলার না, প্লিজ তুই ভয় পাস না। খাঙ্কির বলা, তোর কারণে আমার কলিজার বন্ধুকে মারতে হয়েছে, তোর কারণে আমার নীলাকে হারাতে হয়েছে। তুই তো ভালোই গেম খেলতে পারিস রে। এটা কি গেম মনে হয়েছে তোর কাছে? মনে হয়েছে তাই, কিন্তু তোর থেকে বড় গেমার যে এখানে আছে সেটা তোর অজানা মাহিন। 4 থেকে 5 জন মানুষ চারপাশ থেকে বের হয়ে হাতে পিস্তল। অবাক রাসু, কি হতে গিয়ে কি হচ্ছে অজানা রাসুর। কায়া বলে, আসল গেম তো এখন খেললাম রে। ফাদার, আপনার গেমের তুলনা হয় না, ভালো গেম খেলতে পারেন আপনি। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে রাসু। রাসুর হাসি দেখে পাশে থাকা সবাই অবাক। একটা মানুষ এতটা বিপদে থেকেও কিভাবে হাসতে পারে? এই শহরটাই আমার রে, আমার শহরে তোরা থাকিস রে, আর সেই শহরের শক্তিটাকে তোরা মারতে চাস। তোদের বুক ভর্তি সাহস আছে রে। মাহিন, কাজ শেষ কর। সব পিস্তল তাক হয় রাসুর দিকে, ঠোঁটে মুচকি হাসি। জানালার বাইরে থেকে স্নাইপারের গরম বুলেট এসে লাগে মাহিনের মাথায়। লুটিয়ে পড়ে মাহিনের লাশ। অবাক কায়া, চারপাশে চোখ বুলিয়ে দেখতে পায় না কাউকে। মুখে হাসি নিয়ে রাসু বলে, কিরে কেমন বুঝলি, নাকি আর একটু বোঝাতে হবে? সাথে ছেলেগুলো দৌড়ে পালায়। দাঁড়িয়ে আছে কায়া, সামনে রাসু। দেখ রাসু, সেদিন আমার ভুল ছিল না, আমাকে ছেড়ে দে। গুলটা মাথা লেগেছে, হারিয়েছে আমার নীলাকে। পাগল প্রায় আমি, বডিটা খুঁজে পাইনি, তার শেষ দেখাটাও হয়নি। কিরে, তোকে বাঁচিয়ে রাখি। মাফ করে দে, ভুল হয়ে গেছে। কপাল বরাবর শুট করে দেয়। লুটিয়ে পড়ে কায়ার লাশ। মুচকি এসে রুম থেকে বের হয়ে যায় রাসু। নিজের ভালোবাসার প্রতিশোধ নিয়েছে সে। মন খুব আনন্দিত তার। বিকেল 5টা। রিশা বসে আছে শাওনের পাশে, মুখে হাসি, মনে কষ্ট। প্রিয় মানুষটা অপরাধী। রিশা আটকা পড়ে আছে আইনের খাঁচায়। হনহনিয়ে চারপাশে পুলিশ দৌড়াচ্ছে, 4-5টা পুলিশের আওতায়। শাওন বসা থেকে উঠতেই হাতে টান লাগে। নিচে তাকিয়ে দেখে হাতে হ্যান্ডকাপ লাগানো। শাওন রাগি চোখে তাকায় রিশার দিকে। অপরাধী? কি অপরাধী? কেন তুমি? তুমি এসব কি বলছো রিশা? ঠিকই বলছি, এই নিয়ে চলো। রাত 9টা। হাতে ছোট ছবি নিয়ে বসে আছে রূপা। দেখার শক্তি নেই তার চোখে, চোখ থেকে পানি পড়ছে। বুকে ছবি নিয়ে দুকড়ে কেঁদে যাচ্ছে রূপা। মন দিয়ে বলছে, এটাই কি আমার কপালে ছিল? প্রিয় মানুষকে পাশে পেয়েও বলতে পারছি না আমি তার প্রিয় নীলা। অন্ধের মতো ভালোবাসার মানুষ আমি তার। রাসু প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি মরে যাইনি রাসু, আমি বেঁচে আছি, তোমার নীলা বেঁচে আছে। আপু, বুকে থাকা ছবিটা লুকিয়ে ফেলে রূপা। লুকাতে গিয়ে ছবিটা নিচে পড়ে যায়। তিশা ছবি হাতে নিয়েই অবাক। নিচে হাত দিয়ে ছবি খুঁজতে থাকে রূপা। তিশা বলে, আপু এটা তো সেই ছেলেটার ছবি, এই ছবি তোমার কাছে কেন? রূপা ছবিটা তিশার কাছ থেকে নিয়ে আবারও বুকে জড়িয়ে ধরে। তিশা বুঝতে পারে এটাই তার রাসুর ছবি। তিশা বলে, আপু এটাই কি রাসু ভাইয়া? রূপা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেদিন তোর চোখের পানি দেখেও বুঝতে পারিনি সেটা রাসু ভাইয়া। কিরে তোরা দুই বোন কি করছিস? বাবা এই দেখো। তিশার বাবা ছবি হাতে নিয়ে বলে, এটাই রাসু ভাইয়া। অবাক তিশার বাবা। মেয়ের চোখের পানি হয়তো শেষ হবে। কাছে পেয়ে বুঝতে পারিনি ছেলেই রাজু। হ্যাঁ বাবা, খুঁজতে হবে রাসু ভাইয়াকে, সব খুলে বলতে হবে। তাই করতে হবে, কিন্তু কোথায় পাবো রাজুকে? জেলের 14 শিকের ভেতরে আছে শাওন। দুনিয়ার আলো দেখতে পাচ্ছে না সে, আলোহীন সে। হঠাৎ বাইরে থেকে কেউ এসে বলে, ভাই ফাদার নেই। উঁচু হয়ে তাকায় শাওন। বাবার মৃত্যুর খবর কানে পৌঁছে গেছে, চোখে পানি জমেছে। টলটল চোখে বলে, কি এমনটা করেছে? ভাই রাসু। কথা শুনে চোখ লাল হয়ে যায় শাওনের। জেলের শিকের মুঠি ধরে বলে, শিলাকে দেখে রাখিস। জি ভাই। রাতের শেষ পর্যায়ে ফজরের আজান হচ্ছে। বালিশে মুখ লুকিয়ে কান্না করছে রিশা, চোখে ঘুম নেই। প্রিয় মানুষটা অপরাধী, নিজের হাতে জেলে ঢুকাতে হয়েছে। এটাই কি আমার কপালে ছিল? নিজের ভালোবাসার মানুষকে এতদিন পর পেয়েও হারানোর পথে সে এতটা, তা আমি জানতেই পারিনি। তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। রিশা বিছানা ছেড়ে উঠে উজু করে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ হতেই তার মা এসে দাঁড়ায় দরজার সামনে। নিজের মেয়ে নামাজে দাঁড়িয়েছে দেখে অবাক রিশার মা। এতটা পাল্টে যাবে রিশা ভেবে পায় না। মা তুমি?
হ্যাঁ, তুই কি সারা রাত জেগেছিলি? হুই না তো। আর তুমি এত সকালে উঠলে? নিজের মায়ের কাছেও মিথ্যা বলবি? রিশা কেঁদে দেয়, জড়িয়ে ধরে তার মাকে। মা এমন একটা জিনিস যে নিজের সন্তানের চোখ মুখ দেখলেই বুঝতে পারে তার সন্তানের কিছু একটা হয়েছে। মা এমন একটা জিনিস, দুনিয়ার সবাই বেইমানি করতে পারে, মা করতে পারে না। মায়ের দোয়া সব সময় সন্তানের সাথেই থাকে। যাদের মা নেই তারা বোঝে মায়ের জায়গাটা কতটা দামি। আজকাল তো নিজের মায়ের পেটের ভাইকে বিশ্বাস করে না। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। কি হবে মা? সে এতটা নিচু হবে আমি ভাবতেও পারি নাই। আমিও ভাবতে পারি নাই তুই এত বড় একটা পুলিশ অফিসার। মা, তুমি এসব জানো কি করে? আদিবা বলেছে। আদিবা? হ্যাঁ আদিবা, কাল বিকালে সে আসছিল। তোকে বাসায় পাইনি, তুই তো তোর অফিস নিয়ে বিজি আর নিজের হাতে নিজের প্রিয় মানুষকে গ্রেফতার করলি। আমার দায়িত্ব পালন করছি মা। কি করেছিস? এখন এত কথা না বলে নিচে আয়। তুমি যাও, আমি আসছি। সকাল 10টা। রিশা অফিসে আসতে সবাই দাঁড়িয়ে যায়, সালাম দেয় সবাই। জেলের ভেতরে কেউ উচ্চ হাসছে। রিশা 103 নাম্বার রুমে আসে, বসে আছে শাওন। রিশা বলে, খেয়েছো? এইখানে ভালোবাসা দেখাবি না, এইখান থেকে বের হতে পারলে তুই বেঁচে থাকবি না। মারতে পারবে আমাকে? আমি পারি না এমন কিছু নাই, সবকিছুই আমার পক্ষে সম্ভব। আর একটা কথা শোন, এখান থেকে 10 মিনিটের মধ্যে বের হতে পারি আমি, কিন্তু তা করব না। জেলের হাওয়া অনেক দিন পরে আসা হয়েছে। একটা কথা জানিয়ে রাখি, এখানে এসে নিজের বাবাকে হারিয়েছি। এই শহরে তুফান চালাবো, একটাও বেঁচে থাকবি না, আগুন জ্বালিয়ে দিব পুরো শহরে। বাবাকে হারিয়েছো মানে? সেটা তোর জানতে হবে না, চল যা এখান থেকে। ব্রাশ হাতে দাঁড়িয়ে আছে রাসু। মুচকে সে ব্রাশ মুখে দেয়। কিছুক্ষণ গোতাগুতি করে ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে। বিছানায় তোয়ালে ফেলে দরজা লাগাতেই টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে নাম্বার দেখে অবাক রাসু। এত বছর পর রক্তের কেউ কল দিয়েছে, যার তুলনা হয় না, যার দাম জান্নাতের চেয়েও বেশি দামি, জান্নাতের চেয়েও বড় একটা জিনিস, আল্লাহর সবচেয়ে প্রিয় একটা দামি জিনিস। রাসুর হাতে ফোন কেটে যায়, আবারও ফোনটা বেজে ওঠে। এবার কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কেমন আছিস বাবা? রাসু চুপ হয়ে যায়। মুখের ভয়েসটা তার অনেক চেনা, মধুর একটা কণ্ঠে কথা বলছে ওপাশ থেকে। আবারও বলে, কথা বলবি না? হ্যাঁ মা, কেমন আছো? সন্তানকে ছাড়া মা ভালো থাকে না, ফিরে আয় বাবা। এটা হয় না মা, আমার জীবনের পুরনো কাহিনী তুমি জানো, সব শেষ করেই ফিরবো। আর রূপা কেমন আছে? ভালো, সারাদিন তোর কথা চিন্তা করে কান্না করে। খুব শীঘ্রই ফিরে আসবো মা। তিশা তার বাবাকে নিয়ে পাগলের মতো খুঁজছে রাসুকে। হাতে ছোট ছবি, মানুষকে দেখাচ্ছে, কেউ চেনে না। রাজশাহীতে রাসু কারোর সামনে যায়নি, আজ যে চিনবে সেই চিরতরে চলে যায় ওপারে। তিশা তার বাবার কাছ থেকে দৌড়ে চলে যায় রাস্তার ওপারে। আলম বসে আছে আদিবার সাথে। তিশা তাদেরকে রাসুর ছবি দেখায়। ছবি দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় আদিবার আলম। ভ্রুকুচকে আলম বলে, হ্যাঁ চিনি। প্লিজ একটু বলুন উনি কোথায় আছে? কিন্তু কেন? এত কথা এখানে বলতে পারবো না, নিয়ে চলুন রাসু ভাইয়ার কাছে প্লিজ। ঠিক আছে চলুন। আদিব অবাক, এই মেয়ে রাসুকে চেনে কিভাবে? আর এই ছবি বা কি করে তার কাছে? এই ছবি তো নীলার কাছে ছাড়া অন্য কারো কাছে থাকার কথা না। অন্ধকার রুমে বসে আছে শিলা। তার বাবার মৃত্যু সে মেনে নিতে পারছে না, মুখে খাবার তুলছে না। বাবাটা হলো মাথার ওপরে ছাতা, মেঘ আসলেও মাথা ভিজবে না। জীবনের প্রতিটি মুহূর্তে বাবা নামক মানুষটাকে দরকার। কিছু বড় লোক মানুষ, মা হোক বা বাবা হোক, তাদের কাছে বোঝা হয়ে যায়। বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কেঁপে ওঠে বুক এসব কথা শুনলে বা দেখলে। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে হাজারো কষ্ট সহ্য করে পৃথিবীর আলো দেখায়, যে বাবা নিজের কাঁধে নিজের সন্তানকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়, সেই সন্তান কীভাবে নিজের মাকে বা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে? নিজের বাবা মাকে সবসময় নিজের কাছে রাখুন। থাকতে বোঝা যায় না বাবা মা কি, দুনিয়া ছেড়ে চলে গেলে বোঝা যায় বাবা মা কি জিনিস। ম্যাম সারাদিন কিছু খাননি, এখন কিছু খেলে ভালো হবে, না খেলে অসুস্থ হয়ে যাবেন। জানলার পাশে বসে শিলা কাঁদছে। নিজের বাবার মৃত্যু সে মেনে নিতে পারছে না। যার আদরে সে বড় হয়েছে, আজ সে মানুষটাই নেই। কাঁদতে থেকে বাসায় থাকা কাজের মেয়েটা এসে উপরের কথাগুলো বলে। শিলা চোখ রাঙিয়ে তাকাতেই কাজের মেয়েটা চলে যায়।
বড় রুম, 4 জন মানুষ বসে আছে গোল হয়ে। চিন্তিত রাসু, এখানে কেন আসতে হয়েছে? যে বাড়িতে আসলে অপমানিত হয়েছি। আর আজ সেই বাড়িতে রাসু এসব ভাবতে থাকে। হুট করে আলম বলে, এখন বলুন কেন রাসুকে খুঁজছেন? দেখো বাবারা, আমার মেয়ে একটা, সে হলো তৃষা। কথার মাঝে রাসু বলে, মানে তাহলে রূপা আপনার মেয়ে না? তা রূপা, সে আসলে রূপাটা, সে নীলা, তোমার বিয়ে করা বউ। তৃষার বাবার মুখে এমন কথা শুনে রাসু যেন আকাশ থেকে পড়ছে। কি বলবে বুঝে উঠতে পারে না। আদিবা বলে, আপনি এসব কি বলছেন? নীলা তো মারা গিয়েছে। তৃষা বলে, না, সে মারা যায়নি, সে বেঁচে আছে। রাসু স্তব্ধ, মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। তাদের কথা শুনে দরজার আড়ালে থাকা রূপা কেঁদে ওঠে। দরজার আড়াল থেকে চলে যায় রূপা। রাসু অতীতের কথায় মিশে যায়। হাসি খুশিভাবে দিন কাটাচ্ছে রাসু আর নীলা। তাদের ভালোবাসার কথা পরিবারের কেউ জানতো না। নীলার মা নেই, ছোট থেকেই মা হারাসে। এতিমখানায় বড় হওয়া নীলা, সে কে বাবা তার জানা নেই। একদিন এতিমখানার সামনে দিয়ে রাসু যাচ্ছে। হঠাৎ নীলা বোরকা পরে বের হয় এতিমখানা থেকে। রাসু নীলাকে বোরকার ওপর দিয়ে দেখে পছন্দ হয়। ছোটে সে নীলার পিছু। এভাবেই চলে 2 মাস। হঠাৎ একদিন নীলা বলে, প্রবলেম কি আপনার? কতদিন ধরে দেখছি পিছু পিছু ঘুরছেন, সমস্যা কি আপনার? তোমাকে ভালো লাগে তাই পিছু করি, তোমার ভালোবাসার নেশে পড়ে গেছি তাই পিছু করি, তোমার সারা জীবনের জন্য পেতে চাই আমি তাই পিছু করি, তোমার কষ্টের ভাগিদার হতে চাই আমি, ভাগ্য করে নিতে চাই তোমার কষ্টগুলা, বাকি জীবনটা কাটাতে চাই তোমার সাথে। এত ভালোবাসা জমেছে আপনার মনে, কিন্তু আপনাকে যে আমি ভালোবাসতে পারবো না। কেন, কি সমস্যা ভালোবাসলে? তোমার পরিবারে ভয় পাচ্ছ? তুমি চাইলে তোমার পরিবারের সাথে কথা বলি, আমার বাবা মাকে পাঠাই তোমাদের বাসায়। আমার বাবা মা নেই। মানে? পতিতালয়ে জন্ম আমার, কে বাবা জানা নেই। এতটুকুই জানি জন্মের পরেই মা মারা যায়। যখন আমার 6 বছর হয়, এক দাদুর কথায় পালিয়ে আসি সেই পতিতালয় থেকে। চুপ হয়ে যায় রাসু। কি বলবে, বলার মুখ তার নেই। নীলা চলে যায়। রাসু বুঝতেই পারে না। উপরে তাকাতে দেখে নীলা হেঁটে চলে যাচ্ছে। রাসু ছোটোখাটো মাস্তান, তা নীলা জানে না। এভাবে যোগাযোগ ছাড়া চলে যায় 3 দিন। বিকেলবেলা হঠাৎ রাসু নীলার সামনে গিয়ে দাঁড়ায়। নীলা বলে, কিছু বলবেন? হ্যাঁ। বলেন। বিয়ে করবো তোমাকে। পতিতালয়ে যা জন্ম তাকে বিয়ে করবেন আপনি? ঠাস করে একটা থাপ্পড় দেয় রাসু নীলার গালে। নীলা গালে হাত দিতেই রাসু বলে, ভালোবাসা কোনো খারাপের দিকে যায় না, যদি তাই হয় তাহলে এই দুনিয়ার সব ভালোবাসা খারাপ। পরিণত ভালোবাসা মন দিয়ে হয়, দেহ দিয়ে নয়। আর যেইগুলো দেহ নিয়ে হয় সেটা প্রেম নয়, শরীরের যৌনতা ক্ষুধা মেটানোর জন্য একটা রাস্তা, যার নাম প্রেম। তুমি যদি রাস্তার মেয়ে হও, আমি তোমাকে চাই। তুমি যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মেয়ে হও, তবু আমি তোমাকে চাই। পবিত্র ভালোবাসার সাথে এসবের তুলনা করি না নীলা। নীলা জড়িয়ে ধরে রাসুকে। নীলা কেঁদে বলে, এতটা ভালোবাসো তুমি আমাকে? আগে কেন আমার কষ্টের দিনগুলো দেখোনি? আগে কেন আমার হলে না তুমি? এখন তো না জানতেও আপন হয়ে গেছো। কান্না থামাও, চলো সোজা কাজে অফিসে। ভয় লাগে। কিসের ভয়? তোমার বাড়িতে যদি মেনে না নেয়। হাসছো যে? আগে চলো শুভ কাজটা শেষ করি। ছোটে তারা কাজী অফিসে। রাসু পকেট থেকে ফোন বের করে কল দেয় আলমকে। আলম আদিবাকে নিয়ে চলে যায় কাজী অফিসে। বিয়ের কাজ শেষ করে বের হয়। আলম আদিবা চলে যায় অন্য রাস্তায়। রাসু নীলা হাসি খুশি মনে বাসায় আসতেই রাসুর মা বলে, কে এই মেয়ে? মা, এটা তোমার ছেলের বউ। কি? হ্যাঁ মা। নীলা রাসুর মায়ের পায়ে সালাম করতেই জায়গা থেকে সরে যায় তার মা। নিচু হয়েও দাঁড়িয়ে যায় নীলা। রাসু দেখেও কিছু বলেনি। একটা কথাই বলার প্রয়োজন ছিল। মা মনে হচ্ছে বিয়েটা মেনে নিতে পারছে না। চুপ রাসুর মা। নীলা হাত ধরে বসা থেকে বের হয়ে যায় রাসু। পেছনে তাকিয়ে বলে, ভালো থেকো মা। রাসুর বোন হয়তো বাসায় নেই, তাহলে হয়তো নিজের ভাইকে বাড়ি ছাড়তে দিত না। রাস্তায় হেঁটে যাচ্ছে রাসু, সাথে নীলা। রেগে আছে সে, জোর গলায় বলে, আগেই বলেছি বাসায় মেনে নেবে না। একদম চুপ করে হাঁটো, না হলে মেরে ফেলবো। চুপ হয়ে যায় নীলা। মুচকি হাসে রাসু। বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় তারা দুজন। নীলা বলে, এখানে আসছো কেন? এখানে থাকবো আমরা। খারাপ লাগছে অনেক? মানে এই বাড়িতে ভাড়া থাকবো, তোমার জন্য ইয়া বড় একটা রুম নেব। খারাপ লাগছে অনেক?
কেন? তোমার মায়ের জন্য তুমি তো তাদের একমাত্র ছেলে ছিলে, এখন তো তাদেরকে ছেড়ে চলে আসছো। আরে পাগলি, প্রবলেম নাই, মেনে নেবে। কিভাবে? নাতি হলে মেনে নেবে। নাতি যখন বলবে ও দাদু বাবা মাকে মেনে নাও না প্লিজ, এই কথাটাই মেনে নেওয়ার রাস্তা। তুমি তো অনেক দুষ্টু। দুষ্টু না, পুরোই রোমান্টিক হয়। এভাবেই চলে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। হঠাৎ একদিন নীলা বলে, এইভাবে আর কতদিন? মানে? পরিবার ছাড়া থাকতে পারবো না, তোমার পরিবারকে চাই আমি। আমি ওইটাই চাই, কিন্তু মা যে মেনে নেবে না। এখন এত কথা বলে কি হবে? আমি আগেই বলেছি মেনে নিবে না। আমি একটা জিনিস বুঝলাম না, কিছুদিন ধরে দেখছি তোমার কথায় রাগ রাগ ভাবটা বেরিয়ে চলেছে। বারবি। কথা শেষ না হতে নীলার গালে থাপ্পড় দেয় রাসু। কথা কাটাকাটি হয় দুজনের মাঝে। হঠাৎ করে নীলা বলে ওঠে, আমি তোমার সাথে থাকতে পারবো না। মানে? থাকতে চাই না আমি তোমার সাথে, মুক্তি পেতে চাই তোমার কাছ থেকে। নীলার মুখে এমন কথা শুনে রাসু স্তব্ধ হয়ে যায়। চোখে পানি জমেছে। বাম হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, এটা তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা, ভালো থেকো। এই রাসু, কি হয়েছে তোর? রাসু অতীতে ডুবে আছে। আলম ডাকতেই রাসু অতীত থেকে ফিরে আসে। আমার নীলা কোথায়? আর সে বেঁচে আছে কিভাবে? মাথায় গুলি লাগা মানুষ বেঁচে থাকে কিভাবে? সব বলছি বাবা। স্যার, ছেদের রুমটা কি ভাড়া দিয়ে দেব? যেহেতু কালি পড়ে আছে, ভাড়া দিয়ে দাও। জি স্যার। আর আমি সামনের মাসে বাংলাদেশে আসবো। আমি আর আমার মেয়ে তিশার দেশের বাইরে থাকতাম। তিশার মা নেই, ছোট্ট থেকেই মা ছাড়া মেয়েছে। তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। ঢাকার 102 নম্বর বাড়িটায় আওয়াজ ছিল। আর সেই বাসাতে তুমি আর নীলা উঠেছিলে। পরের মাসে বাংলাদেশে এসেছি। বাড়িতে আসতে দেখি ফ্লোরে রক্ত বেঁচে গেছে। দরজার নিচে পড়ে আছে নীলা। পুরো ঘর খুঁজেও তোমাকে পায়নি। শেষে নীলাকে ঢাকার সবচেয়ে বড় ডক্টর দেখায়। সে বলে দেশের বাইরে নিয়ে গেলে হয়তো সে বাঁচতে পারে। আর আরও বলেছে, ডক্টর বলেছিল। তারেক রহমান থেমে যায়। পাগলের মতো হয়ে গেছে রাসু। ও রেগে বলে, থেমে গেলেন কেন? বলেন কি হয়েছিল সেদিন? ডক্টর বলেছিল যে তার মাথায় গুলি লেগেছে। মাথার আঘাতে তার কণ্ঠনালীটা নষ্ট হয়ে যেতে পারে, চোখের ক্ষমতাও চলে যেতে পারে। সবচেয়ে বড় কথা, প্লাস্টিক সার্জারিও করতে হবে। সেদিন আমি খুব অবাক হয়েছিলাম, সাথে আবার মেয়েও তিশাও। এই ডক্টরের কথায় সেই মুহূর্তে আবার প্রাইভেট জেট ইন্ডিয়া নিয়ে যায়। এই ডক্টর যা যা বলেছে তাই হয়েছে। 6 মাস কমায় ছিল নীলা। শেষে সে কথা বলতে পারে না, চোখেও দেখতে পায় না। মুখে চেহারায় সার্জারিও করা হয়েছিল। এছাড়া কোনো উপায় ছিল না। ডাক্তার বলেছে, রোগী আপনার কি হয়? আবার মেয়ে। দুঃখ করে লাভ নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনার মেয়েকে কাল সকালেই নিয়ে যেতে পারবেন। আর খুব সাবধানে রাখবেন তাকে। সে খুব উত্তেজিত হয়ে আছে, হয়তো কাউকে খুঁজছে। ডক্টর, আমার মেয়েকে কি আর কখনো চোখে দেখবে না? সেটা বলতে পারি না, কিন্তু কথা বলতে পারবে না। আর এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। রোগীর মুখে এই মলমটা সবসময় ব্যবহার করবেন। ওকে। সেদিন আবার ছোট্ট মেয়ে অনেক কান্না করেছিল। একটু পরে নীলাকে দেখতে গিয়েছি। গিয়ে দেখি বালিশে মাথা রেখে শুয়ে আছে, চোখের কানি দিয়ে পানি পড়ছে, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে। তিশা তো কেঁদে দিয়েছে। বেডে বসতে নীলা বেচারা থেকে উঠে জড়িয়ে ধরে তিশাকে। তিশার মাথায় হাত দিয়ে বড় চুল দেখে ছেড়ে দেয়। তিশার বুকে হাত দিয়ে বুঝে যায় এটা আর আপন কেউ না। কুঠি বেড়ে বসে বেডে। তিশা বলছিল, বাবা আপুকে আমাদের বাসায় নিয়ে চলো। আমার তো কোনো বোন নেই, আমি সারাদিন আপুর খেয়াল রাখবো। পাগলি মেয়ে আমার, তুই যেমন আমার মেয়ে, সেও আমার মেয়ে। রাতের পর সকাল হয়। বাংলাদেশে এসে যায় সেই ঢাকার বাড়িতে। বাড়িতে থাকা ম্যানেজারের কাছে সব জেনেছি। সে থাকতো তোমাদের সাথে। সেদিন থেকে তোমাকে খোঁজার কোনো উপায় ছিল না। কিভাবে খুঁজবো? তোমার কিছুই তো জানা ছিল না আমাদের কাছে। নীলা প্রতি রাতে কান্না করতো। বুঝেও না বোঝার ভাট করে গেছি। দূর থেকে নীলার কান্না থেকে কষ্ট পেয়েছি। কিছুদিন পরে চলে আসি রাজশাহীতে। নতুন বাসা, সব কিছুই ভালো লাগতো। মাঝে মাঝে দেখতাম অযথায় হাসতো। সে সারাদিন নীলার সাথেই ছিল।
এক মুহূর্ত নীলাকে সে ছাড়তো না। একদিন নীলা ইচ্ছাকৃতভাবে বাইরে বের হয়ে যায়। সারা বাড়ি খুঁজেও নীলাকে পাচ্ছিল না। তারপর বাইরে বেরোতে রাস্তায় তাকিয়ে দেখে তুমি নীলাকে রাস্তা পার করে দিচ্ছ। কিন্তু সেদিনের পর থেকে নীলা প্রতিদিন বাইরে চলে যেত। পাড়ার মানুষ নীলাকে বাসায় দিয়ে যেত। রাত হলেই কাঁদতো। এরপরে আবারও তোমাদের সাথে ছিল নীলা। নীলাকে বাসায় দিয়ে গেছিলে তুমি। আমি দূর থেকে দেখছিলাম নীলা বারবার পেছনে তাকাচ্ছে, কিন্তু সেই দিন আমি বুঝতে পারিনি তুমি রাসু। তারিক রহমানের কথা শেষ হতেই রাসু বলে, এতটা কষ্টে ছিল নীলা, নিজের প্রিয় মানুষকে পাশে পেয়ে বুঝতে পারিনি সে আমার নীলা। রাসু চেয়ার ছেড়ে উঠে চলে যায় নীলার রুমে। বালিশ হাতে নিয়ে বসে আছে নীলা, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বালিশে রাসু গিয়ে বসে নীলার পাশে। নীলা বুঝতে পেরে সরে বসে। রাসু নীলার হাত ধরতেই নীলা কেঁপে ওঠে, বুঝতে পারে তার প্রিয় মানুষের ছোঁয়া। রাসু বলে, হাসি খুশি সংসারটা শেষ হয়ে গেল জানো, একটা দিনও ঘুমাইনি আমি। মুখে হাসি নিয়ে এতদিন বেঁচেছিলাম, মাঝে মাঝে দুনিয়া ছেড়ে যাওয়ার কথা ভেবেছি। নীলা রাসুকে জড়িয়ে ধরে। রাসু নীলার চোখের পানি মুছে দেয়। নীলাকে নিয়ে রুমের বাইরে বের হয়। বসা থেকে উঠে দাঁড়ায় আদিবা, দৌড়ে এসে জড়িয়ে ধরে নীলাকে। নীলা আদিবার হাতের আংটি ধরে বোঝে এটা তার ছোটবেলার বেষ্টনী, আর এই আংটিও নীলার দেওয়া। আদিবা বলে, রাসু নীলাকে আজই নিয়ে যাবে বাসায়। ঢাকায় নিজের বাড়ি নিয়ে যাব, মায়ের কাছে রাখবো নীলাকে। কিন্তু তোর মা তো জানে নীলা বেঁচে নেই। আমার নীলা বেঁচে আছে। জেলে লাল বাতির নিচে বসে আছে শাওন। কাউকে বাঁচিয়ে রাখবো না, সব শেষ হবে সব। প্রথম টার্গেট রেশা। হুট করে কেউ এসে বলে, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিও। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। তোর এই ছলনাময়ী মুখ আমি দেখতে চাই না। বাজে কথা রেখে খেয়ে নিও। গেলাম, আমি দেখতে ইচ্ছে হচ্ছিল তাই দেখতে আসলাম, মনের মানুষ বলে কথা। চলে যায় রেশা। মুচকি আসে শাওন। ভালোবাসার মানুষের কাছে অপরাধী সে। অবিশ্বাসী মানুষ হয়েছে শাওন তার ভালোবাসার কাছে। হাসির মাঝে লুকিয়ে আছে হাজারো কষ্ট, কষ্টের মাঝে আছে রাগ। রাত 10টা বেজে 16 মিনিট। ঢাকার চারদিকটা আলোকিত হয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে বেড়ে উঠছে চারপাশ। জোনাকি পোকারা উঠছে চারপাশে। ছোট ছোট ঘরে কুপির আলো দেখা যাচ্ছে, বড় বড় ঘরে বাড়িতে লাইটের আলো। রাস্তার এক লাইনে চলছে 2টা গাড়ি। একটু দূর আসতে গাড়ি দুটো থেমে যায়। সামনে ইয়া বড় বাড়ি। প্রথম গাড়ি বাড়ির গেটের সামনে থামে। সেই গাড়ি থেকে নামে রাসু। ডালার ওপাশে গিয়ে হাত ধরে নামায় নীলাকে। আলম আর আদিবা এসে বলে, কিরে প্রথমেই এত কেয়ার, পরে কি করবি? একদম চুপ, কোনো কথা বলবি না। দরজায় নক কর। আলমকে দরজায় নক করতেই দরজা খুলে রাসুর বোন রুম্পা। রুম্পা অবাক তার ভাইকে দেখে, বেশি অবাক সাথে একটা মেয়েকে দেখে। অবাক হওয়ারই কথা, জীবনে মন থেকে ভালোবাসলে একজনকেই বাসা যায়, আর রাসু কিনা আবার আর এক মেয়েকে নিয়ে বাসায় আসছে, তাও আবার এতদিন পরে। কে রূপা, কেমন আছিস? ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলি? কেন আমাকে একা রেখে চলে গেলি? তুই তো জানিস আমি তোর হাতে ছাড়া খাবার খাই না। জানিস ভাইয়া, তোকে অনেক মিস করেছি, অনেক কান্না করেছি তোর জন্য, শুধু তুই ফিরে আসার জন্য। বুঝেছি পাগলি বোন আমার, ভিতরে আসতে দিবি না? আয় ভিতরে আয়। দাঁড়া, এটাকে নীলা। অবাক রুম্পা তার ভাইয়ের মুখে নীলা নাম শুনে। পিছিয়ে যায় রুম্পা, জোর গলায় তার মাকে ডাকে। তার মা এসে অবাক রাসুকে দেখে নিজের ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা কোথায় ছিলি তুই? কেন চলে গেলি? বিয়েটা খেলা নয়। আমি তো বলিনি, মেনে নেইনি, কথা না শুনেই বাড়ি থেকে বের হয়ে গেলি। মা কান্না করো না, তোমার ছেলে ফিরে আসছে, সাথে বউ নিয়ে। আবার? না মা, এটা নীলা, আমার নীলা বেঁচে আছে, সত্যিকারের ভালোবাসা বেঁচে আছে আমার। শর্ট খায় রাসুর মা, অবাক হয়ে বলে, নীলা বেঁচে আছে কি করে? আন্টি সব বলবো, আগে ভিতরে যাই। আদিবার কথায় রাসুর মা বলে, ভুলেই গেছি তোরা যে বাহিরে আছিস, আয় ভিতরে আয়। এখন তো ভুলেই যাইবা, নিজের ছেলের বউকে পেয়েছে তো। বস, রাসু ঢাকায় চলে আসছে, কি করব? থাকুক না সে কিছুদিন আনন্দে, দেখুক দুনিয়ার আলো। এত তারা কিসের? খেলাটা তো শুরু হয়নি, শুরু হতে বেশি দেরি নয়। সব খোঁজ রাখ, সে কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে। অন্ধকার ঘর থেকে বের হতে বেশি টাইম লাগবে না। ওকে বস। সকালবেলা শিলার ঘুম ভাঙে শাওনের ডাকে। শিলা ঘুম থেকে উঠে অবাক তার ভাইকে দেখে। শিলা চোখ কষলিয়ে বলে, ভাইয়া তুমি আর কিভাবে জেল থেকে বের হলে?
এই শহরে এমন কোনো জেল নেই যে এই শাওনকে আটকিয়ে রাখবে। ভাইয়া, কেঁদে ওঠে শিলা, জড়িয়ে ধরে তার ভাইকে। মাথার উপরে শক্তি তার নেই, কেড়ে নিয়েছে তার বাবাকে। শিলা বলে, ভাইয়া কে এটা করেছে? কার এত বড় সাহস আমার বাবাকে মারে? এসব বলার সময় এখন নেই, রেডি হো, ঢাকায় যাব। ঢাকা কেন ভাইয়া? গেলেই বুঝতে পারবি। হাসি খুশিতে আছে রাসু, মাথায় কাপড় দিয়ে হাতে চায়ের কাপ নিয়ে হেঁটে আসছে নীলা। সবাই তাকিয়ে আছে নীলার দিকে। রুম্পা রাসুর কানে কানে বলে, ভাইয়া, রাজকন্যাটাকে কিভাবে পেলি? তাকে আল্লাহ বেঁচে দিয়েছে আমাকে। আল্লাহর ইচ্ছায় পেয়েছি নীলাকে আমি। এই তোরা ভাই বোন কানে কানে কি বলছিস? না মা, কিছু না। ভাবি চা দাও। এক এক করে সবার হাতে চা দেয় নীলা। চেয়ারে বসতে রাসু উঠে দাঁড়ায়। সিঁড়ি দিয়ে নামছে আদিবা আর আলম। রাসু সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, খেয়াল করে নীলা বসা থেকে উঠে যায়। সে মুচকি আসে। আদিবা আর রুম্পা নীলার রুমে এসে হাতে ইশারা করে বলে, কি হয়েছে, উঠে আসলে যে? তোমাকে একা দেখতে ভালো লাগে। এখন এত ভালোবাসা আসছে কোত্থেকে? কাছে থেকেও বুঝুনি আমি তোমার কাছেই আছি। সেসব কথাগুলো শেষ হয়েছে, আর না বলি সেই কথা। অফিস রুমের প্রতিটা কোণা কাঞ্চি ভর্তি বড় বড় অফিসার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিশা, মাথা ভর্তি চিন্তার ছাপ। এত পাহারা থাকা অবস্থায় কিভাবে শাওন পালিয়ে গেল? আপনাদের কাজে খুবই রেগে আছে উপরের মানুষ, কিভাবে পালিয়ে যায় অপরাধী। সবাই ঘুমিয়ে ছিল, কেউ টের পায়নি স্যার। ঘুমের চাকরি করেন মনে হচ্ছে আপনি। মানে স্যার। চুপ, সবাইকে বলি, যে করেই হোক শাওনকে চাই। এই শহরটা পুড়িয়ে ফেলবে সে, খুব ভয়ঙ্কর মানুষ সে, তাকে ধরতে হবে আমাদেরকে। ওকে স্যার। মাথা নিচু করে বের হয়ে যায় রিশা। গাড়িতে বসে সে, ড্রাইভার গাড়ি চালাতে থাকে। মাথায় হাত দিয়ে গাড়ির সিটে বসে রিশা। হঠাৎ তার ফোন বেজে ওঠে। রিশা নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, চাইলে আগেই বের হয়ে আসতে পারতাম। আসেনি কারণ জেলের আবহাওয়াটা মিস করব বলে। শাওন, ভালো করে বলি, এইসব বাদ দিয়ে ভালো পথে আসো, না হলে পচে গলে মরতে হবে তোমাকে। আরে রাখ তোর বালের কথা। ফোন কেটে দেয় শাওন। রিশা গাড়ি থেকে নেমে বাসার ভেতরে ঢুকতেই তার মা বলে, কে মুখটা পেঁচার মতন করে রেখেছিস কেন? মা, আমার ঘরে এক কাপ চা পাঠিয়ে দাও। ওপরে চলে যায় রিশা। চা নিয়ে হাজির কাজের মেয়েটা। রিশা ছবিতে হাত বুলাচ্ছে। বাম পাশের টেবিলে চা রেখে কাজের মেয়েটা বলে, আপা, আপনার মন খারাপ মনে হচ্ছে। নিচে যা। চলে যায় কাজের মেয়ে। রিশা চায়ের কাপ হাতে নিতেই তার ফোনে একটা SMS আসে। ওপেন করতেই ছোট করে লেখা, শুনতে চাইনি, দেখতে চেয়েছি, কিন্তু দেখার আগেই শুনতে হয়েছে। যা বলবো এখানেই শেষ নয়। প্রথম পৃষ্ঠা খোলা হয়েছে, নিজের প্রিয় মানুষকে ধরার দরকার নেই, সময় মতো দুনিয়া থেকে বিদায় করে দেব, পাঠিয়ে দেব পোড়ালার কাছে। SMS পড়ে খাটে বসে পড়ে রিশা। ভাবতে থাকে, কি অচেনা মানুষ, কি তার উদ্দেশ্য? শাওনকে মারবে কেন সে? রাসু নয় তো? বিকেল 5টা, ঘাসের ওপর বসে আছে নীলা, হাত রাখা রাসুর হাতে। নীলা চোখ টিপে হাত ইশারায় বলে, এই জায়গাটা তোমার অনেক পছন্দের ছিল। এখানে বসো, আমি আসছি। কোথায় যাও? আমিও যাব। নীলা উঠতে চাইলে রাসু বসিয়ে বলে, যাবো আর আসবো, একটু বসো প্লিজ। রাসুর রাস্তার ওপারে যায়। হাতে আইসক্রিম নিয়ে আসতে দেখে নীলা নেই। চারদিকে চোখ বুলিয়ে দেখে নেই। ফোনের রিংটংটা বেজেই চলেছে তার, সেই দিকে তার খেয়াল নেই। হঠাৎ মনে হলো ফোন বাজছে তার। নাম্বার থেকে মুচকি আসে রাসু। ও পাশ থেকে কথা বলার আগেই বলে, ঢাকায় চলে আসছিস নিজের জীবনটা চিরকালের জন্য মুছে নিতে? নীলার গায়ে যদি একটা আঁচল লাগে, রাসু তোদের একটাকে বাঁচিয়ে রাখবে না, পুঁতে ফেলবে তোদের সব কয়টাকে। খুবই ভালো জোকস বলতে পারিস, আর পারবি না বা কেন? টপ মাফিয়ার লিডার তো সবই পারে। তোর নীলার লাশটা নিয়ে যা শেষে। ফোন কেটে যায় ওপাশ থেকে। পাগল হয়ে যায় রাসু। কল দেয় গুড গ্যাংয়ের লিডার রকি কই। বলেন ভাই। এই শহরের যে কোনো জায়গা থেকে হোক না কেন, শাওনকে খুঁজে বের কর। ভাই, শাওন তো রাজশাহীতে আছে। এই ঢাকা শহরে পা পড়ছে তার। আমি চাই তাকে। সে নীলাকে কিডন্যাপ করেছে। কি নীলা আসবে কোথা থেকে? সব জানতে পারবে। আগে খুঁজে বের কর শালাকে। ওকে ভাই। যত তাড়াতাড়ি যেতে পারো ততই ভালো হবে। ঠিকানা SMS করে পাঠিয়ে দেওয়া হয়েছে। জি স্যার।
রিশা চিন্তিত হয়ে বসেছিল বারান্দায়। মন ভালো নেই। নিজের ভালোবাসা আবারও দূরে সরে গিয়েছে। অপরাধী সে। কেন বোঝেনি আগে? আমার সাথে কেন এমন হয়? ভালোবাসাটা যদি ভুল বোঝাবুঝি না হতো কতই না ভালো হতো। রিশা ওসব ভাবতে বিজি হয়ে পড়ে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে ওপরের কথাগুলো বলা হয়। শাওন ঢাকা যাবে কেন? আর শিলাকেই বা কেন সাথে নিয়ে যাবে? রাসু ঢাকায় যায়নি তো? রিশা ফোন দেয় আদিবার কাছে। ফোন বন্ধ আদিবার। চিন্তিত বেড়ে যায় রিশার। কিরে রিশা, কিছু ভাবছিস মনে হচ্ছে? না মা, তেমন কিছু না। ঢাকায় যাব আজ রাত 10টায়। না, তোকে যেতে দিব না। তোর বাবাকে এভাবে হারিয়েছি, তোকে এভাবে হারাতে চাই না রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকভাবে ফিরে আসব তোমার কাছে। প্লিজ কাঁদবে না তুমি। রিশার মা চোখের পানি মুছে বলে, আয় নিচে আর রেডি হবি। মা চলো। ঘড়িতে রাত 11টা বেজে 7 মিনিট। ঘুমিয়ে কান্না করছে নীলা। সামনে বসে আছে শাওন। চেয়ারে বাঁধা অবস্থায় আছে নীলা। শাওনের ডান পাশে দাঁড়িয়ে আছে সানি। শাওন বলে, রাসুর বোনটার দিকে নজর রাখ, সুযোগ পেলেই তুলে নিয়ে আসবি। তাতে আমার অনেক ভালো লেগেছে। বোনটা রাসুর, অন্য কারণ না। অবাক শাওন। রাসুর গলার আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকায় শাওন। চোখের ব্রুতে ছুরির কাটা দাগ। হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে রাসু। নীলার মুখে চিন্তামুক্ত হাসি। শাওন বলে, তুই এখানে? ভালো লাগলো রে, সময় মতো চলে আসছিস। ভালো লাগার দিকটা তখনই ভালো লাগে যখন মৃত্যুটা কাছে চলে আসে। আমার মৃত্যু হবে তোর হাতে? যে কিনা নিজের বোনকে নিজের হাতে মারতে পারে, তার আবার কিসের মৃত্যু? মানে তুই শিলাকে মেরে ফেলেছিস? এই শাওন টাকার জন্য সব করতে পারে। গাড়ি চলতে থাকে ঢাকার উদ্দেশ্যে। পেছনের রাস্তা ভর্তি গাড়ি দিয়ে। সামনের গাড়িতে আছে শাওন আর তার বোন শিলা। শাওন বলে, শিলা, তোর কাছে বাবার 90 কোটি টাকার ক্রেডিট কার্ডটা আছে? হ্যাঁ, কেন? ক্রেডিট কার্ডটা আমার চাই। এটাই তোর প্ল্যান ছিল? আমি এক ঢিলে 2 পাখি মারতে ভালোবাসি। ক্রেডিট কার্ডটা দিয়ে দে। দি আহ! গাড়ির ডালার বাইরে ফেলে দেওয়া হয় শিলাকে। হাতে ক্রেডিট কার্ড নিয়ে উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে শাওন। টাকার আমার সব, হিসাব সব টাকায়। তুই এতটাই খারাপ কিভাবে হতে পারলি? টাকার জন্য নিজের বোনকেও মেরে ফেললে। বাকি তুই, তোকে মেরে হয়ে যাব এই ঢাকা শহরের কিং। শাওন পিস্তল তাক করে রাসুর দিকে হাসতে থাকে শাওন। প্রেমিকার আগে প্রেমিকের মৃত্যু, ব্যাপারটা দুইটা গুলি এসে লাগে শাওনের কপাল বরাবর। লুটিয়ে পড়ে সে। পাশে ছেলে পেলে দৌড়ে পালায়। পিস্তল হাতে দাঁড়িয়ে আছে রিশা, রাসু। অবাক। নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে চেয়ারে। রাসু বলে, রিশা তুমি এখানে? হ্যাঁ, আমি ভালোবাসার মানুষের মৃত্যুটা নিজের হাতে দিতে পেরেছি। মানে? রিশা নিচে বসে পড়ে। চোখে পানি নিয়ে বলে, আইনের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। অপরাধ করলে সাজা তাকে পেতেই হয়। যে টাকার জন্য নিজের বোনকে মেরে ফেলতে পারে, সেই মানুষ না, সেই জানোয়ারের চেয়েও খারাপ। চললাম একাকিত্বের শহরে। ভালো থেকো। চলে যায় রিশা। রাসু যায় নীলার কাছে। অজ্ঞান অবস্থায় কোলে তুলে নীলাকে। বাইরে বের হয় দুইজন। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আলম, সাথে আদিবা। রাসু নীলাকে গাড়িতে বসাই। আলম বলে, রিশা ম্যাডাম চলে গেছে? তুই রিশাকে চিনিস কিভাবে? ম্যাডামকে চিনব না কেন? সে তো আমার এক লেভেল উপরের অফিসার। তার মানে রিশার ব্যাপারে তুই সব জানতে? হ্যাঁ। শালা এত বড় চিটিং করলি? কথার মাঝে আদিবা বলে, সব শেষ হয়েছে, এখন তো আমাদের দুজনের বিয়েটা দিতে পারিস। আর কত অপেক্ষা করবো বল? বিয়ে? হাসি খুশিতে কেটে গেল 2 বছর। ভালোবাসার বয়স বছর দিয়ে হয় না। যার সাথে যেমনটা হয়, বোবার জীবনেও ভালোবাসা আসে, অন্ধ মানুষের জীবনেও ভালোবাসা আসে। আর সেই ভালোবাসা হয় মন থেকে। এই নীলা, তোমার মেয়েকে নিয়ে যাও, আমায় পাগল বানিয়ে দিয়েছে। দৌড়ে আসে নীলা, কেড়ে নেয় তার মেয়েকে। হাত ইশারায় বলে, আমার মেয়েকে তুমি ধরবে না। কান্না শুধু তোমার কোলেই করে, আমার কোলে তো কান্না করে না। করবই না, তোমার মেয়ে আমাকে দেখতেই পারে না। বাসা থেকে বের হও, অন্ধকারে আসবে তুমি, আলোতে আসলেই কাঁদবে আমার মেয়ে। ধুর। এভাবেই কাটে নীলা রাসুর সংসার। দুষ্টু মিষ্টি হাসি খুশিতেই
তাদের ভালোবাসা। ফুটফুটে এক মেয়ে আলিয়া, যাকে ঘিরে দুটি মানুষের হাসি খুশি। বেঁচে থাকুক তাদের ভালোবাসা।